ওয়েলকাম টু বিজ্ঞান গ্যালারি। এই ভিডিওতে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা টিবিএসসি থেকে 2023-24 একাডেমিক ইয়ারে অর্থাৎ এবছর ক্লাস 10-এর জন্য অর্থাৎ যারা মাধ্যমিক এক্সাম দেবে তাদের জন্য যে মডেল কোয়েশ্চন পেপার দেওয়া হয়েছে সেই মডেল কোয়েশ্চন পেপারের যে সায়েন্স কোয়েশ্চন পেপারটি আছে সেই সায়েন্স কোয়েশ্চন পেপারের ফিজিক্স পার্টের সবগুলি প্রশ্নের সমাধান এই ভিডিওতে আমি দিয়েছি। অর্থাৎ এই মডেল কোয়েশ্চন পেপারটির অর্থাৎ ফিজিক্স পার্টটির এক থেকে ধরে শেষ অবধি যতগুলি প্রশ্ন আছে সবগুলি প্রশ্নের আনসার সহজ এবং সরল করে বুঝিয়ে আমি এই ভিডিওতে দিয়েছি। এটা হচ্ছে 2023-24 একাডেমিক ইয়ারের যে মডেল কোয়েশ্চন পেপার আছে সেই মডেল কোয়েশ্চন পেপার। যদি সিলেবাস সেম থাকে অবশ্য প্রত্যেক বছর এই মডেল কোয়েশ্চন পেপার অনুসারেই তোমাদের মাধ্যমিকে এবং প্রি বোর্ড এক্সামে কোয়েশ্চন করা হবে। আমি এর আগে 2022-23 একাডেমিক ইয়ারের মডেল কোয়েশ্চন পেপারের আনসার দিয়েছি। যেহেতু তোমাদের সিলেবাস একই সিলেবাস এবং টিবিএসসি বোর্ড থেকেই তোমাদের এক্সাম নেওয়া হয়, আর যেহেতু মডেল কোয়েশ্চন পেপারটা 2022-23 মডেল কোয়েশ্চন পেপারটা টিবিএসসি দিয়েছে, সুতরাং বলা যায় 2022 এবং 23 অর্থাৎ গত বছরের যে মডেল কোয়েশ্চন পেপারটা আছে সেটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং তোমরা এই 23-24 এর মডেল কোয়েশ্চন পেপারের সাথে সাথে তোমরা গত বছরের মডেল কোয়েশ্চন পেপারটিও যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে তোমাদের মনে হচ্ছে এখান থেকে অনেকটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তাহলে এবার আমি চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। দেখো, এটা হচ্ছে মডেল কোয়েশ্চন পেপার অর্থাৎ এবছরের 2023-24 ক্লাস 10 সাবজেক্ট সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি। আমি এই ভিডিওতে ফিজিক্স পার্টের সমাধান দিয়েছি। এর পরের ভিডিওতে কেমিস্ট্রি, এর পরের ভিডিওতে বায়োলজি পাবে, এরপরে ম্যাথমেটিক্স বেসিক স্ট্যান্ডার্ড পরপর ভিডিওগুলি পেয়ে যাবে। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই যদি পরের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। প্রথম কোয়েশ্চেন কি বলছে, বিবর্ধক কাচ ম্যাগনিফাইং গ্লাস হিসাবে কি ব্যবহার করা হয়? বলছে বিবর্ধন কাচ অথবা ম্যাগনিফাইং গ্লাস হিসাবে কি ব্যবহার করা হয়? অবতল লেন্স, উত্তল লেন্স, না উত্তল দর্পণ, না আয়তাকার কাচ ফলক? আনসার হচ্ছে উত্তল লেন্স। তাহলে আনসারটা লিখে নাও, উত্তল লেন্স। এরপরে কি বলেছে, প্রিজমে সাদা আলোর বিচ্ছুরণে কোন রংটি সবচেয়ে বেশি চ্যুতি ঘটে? প্রিজমে যে সাদা আলোর বিচ্ছুরণ ঘটে, সাদা আলো 7টা বিভিন্ন বর্ণে বিশ্লেষিত হয়। দেখবে নিচের থেকে উপরের দিকে বেনি আসহ কলা, বেনি মিন্স বেগুনি, বেগুনি বর্ণের বিচ্যুতি বা চ্যুতি সবচেয়ে বেশি ঘটে। তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে বেগুনি। এর পরের যে কোয়েশ্চনটা আছে কি বলছে, বলছে তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাটি হলো কি ঘটনা? তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাটি হলো কোনো বস্তুকে আহিত করার পদ্ধতি, না কোনো বস্তুকে আহিত করার পদ্ধতি নয়, কুণ্ডলী এবং চুম্বকের আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি করার পদ্ধতি। রাইট, এখানে বি নম্বরটা হচ্ছে আনসার। তাহলে তোমরা বি নম্বরটা লিখে নাও। আবারও বলছি, তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাটি হলো কুণ্ডলী এবং চুম্বকের আপেক্ষিক গতির কারণে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি করার পদ্ধতি। এরপরে আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 4। কি বলছে? বলছে যে অবতল দর্পণের সম্মুখে বস্তুর কোন অবস্থানের জন্য সৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়? আবার বলছি, অবতল দর্পণের সম্মুখে বস্তুর কোন অবস্থানের জন্য, অর্থাৎ একটা অবতল দর্পণ, তার সামনে বস্তুকে কোথায় রাখলে সৎ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে? দেখো, আমি প্রতিবিম্ব দর্পণের বিভিন্ন অবস্থানে রেখে কিভাবে গঠিত হয় তার জন্য আমি আলাদা করে ভিডিও দিয়েছি। আমি ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তোমরা সেখান থেকে ওই প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় সেগুলি যদি দেখে নাও, আশা করি প্রতিবিম্ব সংক্রান্ত যত ধরনের প্রবলেম আছে তোমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হচ্ছে অবতল দর্পণের সম্মুখে
ইহার মেরু থেকে বক্রতা কেন্দ্রের মধ্যে যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে প্রতিবিম্ব সৎ এবং বিবর্ধিত হয়, কিন্তু প্রতিবিম্বটি অবশিষ্ট হয়। আবার বলছি, সৎ বিবর্ধিত, সৎ হয় বস্তু থেকে বড় হয়, কিন্তু প্রতিবিম্বটা কি হয়, উল্টা হয়, মানে অবশিষ্ট হয়। আনসারটা লিখে নাও, আর না লিখতে পারলে একটা স্ক্রিনশট মারে নাও। এরপরে চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 5। কি বলছে, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়ার ক্ষেত্রে কি প্রকার লেন্সের চশমা ব্যবহার করা হয়। আবার বলছি, হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়ার ক্ষেত্রে কি প্রকার লেন্সের চশমা ব্যবহার করা হয়। আনসার অবতল লেন্স। আনসার হচ্ছে অবতল লেন্স। কেননা হ্রস্ব দৃষ্টি মানে যারা কাছের জিনিসকে দেখে দূরের জিনিসকে দেখে না, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে অবতল লেন্সের চশমা ব্যবহার করা হয়। এরপরে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 6। দেখো, এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমি এই কোয়েশ্চেনটা করে দিয়েছি। এখানে বলছে প্রতিটি 5 ওহম রোধের, আবার বলছি, প্রতিটি 5 ওহম রোধের 5টি রোধকে যুক্ত করে ন্যূনতম রোধ কত হবে। মানে একটা রোধের মান হচ্ছে 5 ওহম, এমন 5টা রোধকে যদি তুমি যুক্ত করো, তাহলে সবচেয়ে কম রোধ কত পাওয়া যাবে। আগে তোমাকে ডিসাইড করতে হবে কিভাবে যুক্ত করবে। অবশ্যই আমরা জানি যদি শ্রেণীতে যোগ করি তাহলে রোধের পরিমাণ সর্বোচ্চ পাওয়া যায়, আর যদি সমান্তরালে যোগ করি তাহলে রোধের পরিমাণ কি হয়, ন্যূনতম হয়। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো যে দড়ির ন্যূনতম রোধটি হচ্ছে আর ওহম। আবার বলছি, দড়ির ন্যূনতম রোধটি হচ্ছে আর ওহম। তাহলে কি হবে, তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে 5টা আছে, আমরা কিভাবে করব, সমান্তরালে করব। 1/r ইকুয়াল টু 5টা আছে, তো 1/r 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 এরকম 5টা আছে। এবার 5টাকে যদি আমরা যোগ করে নেই কি হবে, আমরা হবে ইমপ্লাইজ 1/r ইকুয়াল টু 1 2 3 4 5 5/5। এবার যদি 5 5 কাটা যায় তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে 1/r ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে r ইকুয়াল টু কি দাঁড়ালো, 1। তাহলে ন্যূনতম রোধটি কত হবে, ন্যূনতম রোধটি হবে 1 ওহম। তোমরা লিখে নাও আনসারটা। এরপরে যে কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 7। দেখো, এটা আরেকটা মজার কোয়েশ্চেন। দেখো, পাশের চিত্রে দুটি দণ্ডচুম্বককে পাশাপাশি রাখা আছে, দুইটা দণ্ডচুম্বকের পাশাপাশি রাখা আছে। পি এবং কিউ মেরুর মধ্যে অন্তত দুটি বলরেখার চিত্র অঙ্কন করে। এই যে এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো এম, এটা হলো এস। আমরা কি জানি, আমরা জানি উত্তর মেরু থেকে কোনো বলরেখা বেরিয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তাহলে কি হবে, কিছু রেখা এইভাবে আসবে, কিছু রেখা এইভাবে আসবে, কিছু রেখা এইভাবে চলে যাবে। তাহলে এখানে চিত্রটা কি হবে, দেখো এই হবে চিত্রটা। আমি এখানে সম্পূর্ণ চিত্র দিয়ে দিয়েছি। তারা বলছে দুটা বলরেখা দেখানোর জন্য আমি অনেকগুলি দেখিয়ে দিয়েছি। দেখো, এই এন থেকে বেরিয়ে এসে প্রবেশ করে। আবারও বলছি, সবসময় চুম্বক বলরেখাগুলি উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে প্রবেশ করে। তাহলে চিত্রটা কি হবে, চিত্রটা এরকম হবে। এটা স্ক্রিনশট মেরে নাও। পরের কোয়েশ্চন, আমরা যাই কোয়েশ্চন নাম্বার 8। দেখো, এখানে কি বলেছে, বলছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে 1.5 পরম প্রতিসরাঙ্কের কোন মাধ্যমে আলোর গতিবেগ কত হবে। বলছে শূন্য মাধ্যমে যদি আলোর গতিবেগ 3 × 10⁸ হয়, তাহলে কোন একটা মাধ্যম যার প্রতিসরাঙ্ক 1.5, তার মধ্যে আলোর গতিবেগ কত। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি কি জানি, আমরা জানি প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল টু c/v, যেখানে c হলো আলোর গতিবেগ 1.5, এখানে c হলো আলোর গতিবেগ কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর মিউ কি, মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক। এবার এগুলি যদি আমরা এখানে ফর্মুলাতে নিয়ে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, ফর্মুলাতে বসালে দেখো, সুতরাং এই মিউর মানটা বসালাম আর সি এর মানটা বসালাম, ডিভাইড বাই কি আছে, ভি আছে। এবার এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি পাবে, ক্যালকুলেশন করলে এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করো এটা এই পাবে। এবার এখান থেকে যদি তোমরা বি এর মানটা বার করো, তাহলে বি এর মানটা বার করলে এটা দাঁড়াবে কি, 3 × 10⁸ ডিভাইডেড বাই 1.5। এইটা কি হবে, এইটা তার নিচে চলে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এইবার ভাগ দিলে কি দাঁড়াবে, ভি ইকুয়াল টু 2 × 10⁸। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে আলোর গতিবেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। লিখে নাও, আনসারটা লিখে নাও।
আবার বলছি আলোর গতিবেগ হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার আমরা দেখে নিচ্ছি তার ঠিক পরের যে কোয়েশ্চন নাম্বার 9, আলোর বিচ্ছুরণ কাকে বলে। দেখো বিচ্ছুরণ মানে কি, দেখো আলোর উপরে অলরেডি আমি ভিডিও দিয়েছি, যদি তোমরা বুঝো না কোথাও তাহলে ওই ভিডিওগুলি দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আলোর বিচ্ছুরণ কাকে বলে, বিচ্ছুরণ মানে কি, কোনো যৌগিক আলো কোনো স্বচ্ছ প্রতিসারকের মাধ্যমে, অর্থাৎ মানে যৌগিক আলো যদি প্রিজমের মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় বিভিন্ন মৌলিক বর্ণে বিশ্লেষিত হওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। মানে সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে গেলে 7টা বিভিন্ন বর্ণে বিশ্লিষ্ট হয়ে ভেঙে গিয়ে যদি কোনো পর্দার উপরে সেই আলোগুলিকে ধরো, দেখবে বেনি আসহ কলা পাবে, অর্থাৎ 7টি বিভিন্ন বর্ণের বর্ণালী পাবে। আর এই যে ঘটনা, এটার নাম হলো আলোর বিচ্ছুরণ। এরপরে কি বলছে বিপদ সংকেত বা ট্রাফিক সংকেতে লাল আলো ব্যবহার করা হয় কেন। দেখো আমরা আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে কি দেখি, নিচে থেকে উপরের দিকে দেখি, উপরে থাকে লাল, একবারে নিচে থাকে কি বেগুনি। তো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, সেই জন্য লাল বর্ণ বেশি দূরে যায়, এবং বেশি দূরে গেলে বেশি মানুষের চোখে পড়ে বা সরাসরি গিয়ে মানুষের চোখে পড়ে, সেই জন্য বিপদ সংকেত হিসাবে লাল বর্ণের আলো ব্যবহার করা হয়। তাহলে আনসারটা কি হবে, দেখো আনসারটা বলছে আলোর বিক্ষেপণের তরঙ্গ দৈর্ঘ্য, আবার বলছি আলোর বিক্ষেপণ এর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সমানুপাতিক, এটা হচ্ছে ফর্মুলা। অর্থাৎ যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই আলোর বিক্ষেপণ কম হয়, অর্থাৎ যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কম বাকি, এর মানে সে সরাসরি যায়। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অন্যান্য বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি, ফলে লাল আলো বায়ুর ধূলিকণা, জলকণা, ধোঁয়া ইত্যাদি দ্বারা বিক্ষেপণ কম হয়। এজন্য সব রকম দূরত্ব থেকে সবার চোখে লাল আলো আকর্ষণ করে, তাই বিপদ সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয়। তোমরা একটা স্ক্রিনশট মেরে নাও। এরপরে আমরা দেখে নিচ্ছি তার পরের যে কোয়েশ্চন আছে, পরের কোয়েশ্চন নাম্বার 11, বা এইটারই একটা অথবা আছে। এই যে আমরা যে 10 নম্বর কোয়েশ্চন দেখলাম তার একটা অথবা আছে, চোখের দীর্ঘদৃষ্টি বা হাইপার মেট্রোপিয়া কি। এর কারণ কি, দীর্ঘদৃষ্টি মানে চোখ যদি দূরের জিনিসকে দেখতে পায়, দীর্ঘদৃষ্টি মানে দীর্ঘ মানে দূরের জিনিসকে দেখতে পায়, কাছের জিনিসকে দেখতে পায় না, তখন সেটাকে বলা হয় দীর্ঘদৃষ্টির ত্রুটি। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে চোখ যদি দূরের জিনিসকে দেখতে পেলে ও কাছের জিনিসকে স্পষ্ট দেখতে না পায়, অর্থাৎ দেখতে পায় না, তাহলে চোখের ওই ত্রুটিকে হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি বলা হয়। আবার বলছি, চোখ যদি দূরের জিনিস দেখতে পেলে ও কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় না বা না পায়, তাহলে চোখের ওই ত্রুটিকে বলা হয় হাইপার মেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি। এরপর কি, দীর্ঘদৃষ্টির কারণ কি, দীর্ঘদৃষ্টির কারণ দেখো, দীর্ঘদৃষ্টির কারণ হলো 1 নম্বর, অক্ষিগোলকের আকার স্বাভাবিকের তুলনায় ছোট হয়ে যাওয়া। মানে চোখের যে একটা গোলক আছে সেই গোলকটা যদি ছোট হয়ে যায়, আর কি রেটিনার আকার যদি কমে যায়, আবারও বলছি রেটিনার আকার যদি কমে যায় তাহলে এই হাইপার মেট্রোপিয়া হয়। এবার বলছে কি, নিরাময় বর্ণনা করা, মানে কিভাবে এই ত্রুটি দূর করা যায়। এই ত্রুটি দূর করতে গেলে কি করতে হবে, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সযুক্ত চশমা ব্যবহার করলে দীর্ঘদৃষ্টির ত্রুটি, এখানে একটা র হবে, দীর্ঘদৃষ্টির ত্রুটি দূর করা যায়। তাহলে দীর্ঘদৃষ্টির ত্রুটি দূর করার জন্য কি করতে হবে, উত্তল লেন্সের চশমা, উপযুক্ত ক্ষমতার উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে দীর্ঘদৃষ্টির ত্রুটি বা হাইপার মেট্রোপিয়া দূর হবে। এরপরের আমরা কোয়েশ্চন চলে যাই, কোয়েশ্চন নাম্বার, এবার আগে ছিল 9 নম্বর কোয়েশ্চন, এবার আসলাম আমরা 10 নম্বর কোয়েশ্চন। দেখো 10 নম্বর কোয়েশ্চনটা কি বলছে, অহমের সূত্রটি লেখো, এই সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। দেখো আমি খুব সুন্দরভাবে অহমের সূত্র নিয়ে একটা ভিডিও করেছি, শুধু অহমের সূত্র নিয়ে ভিডিও করেছি। যে ভিডিওটা দিয়েছি অহমের সূত্র নিয়ে, সেই ভিডিওটা হচ্ছে
ভিডিওটা থাম্বনেল এরকম দেবে। তোমরা যদি ইউটিউবে ঢুকে যদি ভিডিও সার্চ করো, দেখবে এখানে ভিডিওগুলি যদি পরপর একটা পর একটা দেখতে থাকো, তাহলে দেখবে একটার থাম্বনেল আছে অহমের সূত্র এরকম আছে। ওইখানে কি আছে, অহমের সূত্রটি কিভাবে গঠিত হয়েছে সেটা দিয়েছি, এ থেকে রোধের সংজ্ঞাও আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি ওই ভিডিওটা যদি দেখো, এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক থেকে, তাহলে একবার দেখলেই অহমের সূত্র তোমরা বুঝে যাবে। এর পরের কোয়েশ্চেনে আমরা চলে যাই। পরে কি বলেছে, পরে বলেছে যে একটি পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের উপর কিভাবে নির্ভর করে। দেখো, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে, এর মানে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। প্রস্থচ্ছেদে তাহলে কি হবে, আনসারটা কি হবে, আনসারটা হবে যে পরিবাহীর রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। এক হলো দৈর্ঘ্য, উষ্ণতা, উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক, অর্থাৎ আর প্রফেশনাল এল যখন অন্যান্য বিষয় স্থির থাকে। আরেকটা কি, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, মানে কোন একটা তার যদি মোটা হয় তাহলে তার রোধ কম হবে, আর চিকন হলে রোধ বেশি হবে। তাহলে আনসারটা কি হবে, আনসারটা হবে 2 নম্বর, ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উষ্ণতা, উপাদান, দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর প্রফেশনাল 1/a, এটা প্রফেশনাল হবে, সমানুপাতিক সাইন হবে, এটা ইকুয়াল টু হয়ে গেছে যখন অন্যান্য বিষয় স্থির থাকে। এবার আমরা যাই তার নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চন কি বলছে, রোধাঙ্ক কাকে বলে। এখানে মধ্যে দেখো অথবা দিয়ে দিয়েছে, রোধাঙ্ক কাকে বলে, ইহা কি কি বিষয়ের উপর নির্ভর করে। রোধাঙ্ক, রোধাঙ্কের আনসারটা কি হবে, দেখো, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলে। বলছে একক দৈর্ঘ্য মানে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের রোধই হচ্ছে তার রোধাঙ্ক। ইহা কি কি বিষয়ের উপর নির্ভর করে রোধাঙ্ক, দেখো, রোধাঙ্কের মান পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে, উপাদান চেঞ্জ করলে রোধাঙ্ক চেঞ্জ হয়, বিভিন্ন উপাদানের রোধাঙ্ক সেম না। উষ্ণতার উপর নির্ভর করে, উষ্ণতা বাড়লে রোধাঙ্ক বাড়ে, উষ্ণতা কমলে রোধাঙ্ক কমে। এর পরের যে কোয়েশ্চনটা আছে আমরা চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চনে। বলছে দুটি পরিবাহীর রোধ সমান, আর বলছি দুটি পরিবাহীর রোধ সমান, প্রথমটির প্রবাহ মাত্রা দ্বিতীয়টির দ্বিগুণ, মানে প্রথমটার যে প্রবাহ মাত্রা আছে দ্বিতীয়টা 3 গুণ, এদের দুই প্রান্তের বিভব প্রভেদের অনুপাত নির্ণয় করো। আবার বলছি, দুটি পরিবাহীর রোধ সমান, প্রথমটির প্রবাহ মাত্রা দ্বিতীয়টির 3 গুণ, এদের দুই প্রান্তের বিভব প্রভেদের অনুপাত কত নির্ণয় করো। তাহলে আমরা কি লিখবো, আমরা প্রথমে লিখি দড়ি দুটি পরিবাহীর প্রবাহ মাত্রা I1 I2, মানে প্রথমটা হলো I1, পরটা হলো I2, এবং বিভব প্রভেদ V1 V2। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি I1টা I2-র 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি কি, সুতরাং I1 ইকুয়াল টু 3I2, তাহলে I1/I2 ইকুয়াল টু হচ্ছে কি 3। তাহলে আমরা এবার কি বলতে পারি, সুতরাং অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, অ্যাকর্ডিং টু এ পার কিউ মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন ইকুয়াল টু R1 ইকুয়াল টু R2, R1 হচ্ছে প্রথমটার রোধ, R2 হলো দ্বিতীয়টার রোধ। তাহলে R1 ইকুয়াল টু কি, V1/I1, কি হবে V1/I1, আর V2/I2, যেহেতু R ইকুয়াল টু V/I। এরপর কি হলো, তাহলে এবার কি করলো, আমরা এটার এই যে I1 এর মানটা তো 3I2 আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে কি হয়, বসিয়ে দিলে দেখবে তোমরা, এবার নিচ থেকে যদি আমরা I ক্যান্সেল করে দিই, I2 বাদ দিয়ে দিই, তাহলে V1/3 ইকুয়াল টু V2/1। তাহলে এখান থেকে আমরা কি পাই, জানতে পাই V1/V2 ইকুয়াল টু 3/1। এবার আমরা পেলাম V1:V2 ইকুয়াল টু 3:1, এটা হয়ে গেল আনসার। এবার আমি চলে আসছি নেক্সট যে প্রশ্ন, সুষম চৌম্বক ক্ষেত্র কাকে বলে, এর বলরেখার চিত্র অঙ্কন করো। সুষম চৌম্বক ক্ষেত্র মানে যে চুম্বক ক্ষেত্রের মধ্যে বলরেখাগুলি সমান্তরাল পরস্পর সমান দূরত্বে থাকে তাকে বলা হয় সুষম চুম্বক ক্ষেত্র। তাহলে কি, দেখো বলছে কি, কোনো একটি চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি সমান্তরালভাবে এবং পরস্পর সমদূরত্বে অবস্থান করলে বলা যায় যে
ওই অঞ্চলে চৌম্বক ক্ষেত্র সমান বা চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান সমান, এই ধরনের চৌম্বক ক্ষেত্রকে সুষম চৌম্বক ক্ষেত্র বলে। ব্যাপারটা ক্লিয়ার? আবার বলছি, কোনো একটি চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি সমান্তরালভাবে এবং পরস্পর সমদূরত্বে অবস্থান করলে বলা যায় যে ওই অঞ্চলে চৌম্বক ক্ষেত্র সমান বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান সমান, এই ধরনের চৌম্বক ক্ষেত্রকে বলা হয় সুষম চৌম্বক ক্ষেত্র। তাহলে তার চিত্র আমরা কি করব? এই হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রের চিত্র। তোমরা লিখে নিও চিত্র, ভালোভাবে দেখে নাও। এই হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রের চিত্র। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলছে? সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহের মধ্যে পার্থক্য লিখো, অর্থাৎ এসি ডিসির মধ্যে পার্থক্য লিখো। দেখো, এসি প্রবাহের অভিমুখ আমরা দুইটা পয়েন্ট দিচ্ছি। এসি প্রবাহের অভিমুখ ও মান পরিবর্তিত হয়, অন্যদিকে ডিসি প্রবাহের অভিমুখ ও মান পরিবর্তিত হয় না। এসি মিন্স, আবার বলছি, পরিবর্তী, আর ডিসি মিন্স সমপ্রবাহ। এরপর আমরা কি আরেকটা পয়েন্ট দিই, বলছে এসি প্রবাহ বাড়ি ও কারখানায় ব্যবহার করা হয়, আমরা বাড়ি ঘরে যে প্রবাহ ব্যবহার করি এসি। অন্যদিকে ডিসি প্রবাহ ইলেকট্রিক সামগ্রীতে ব্যবহার করা হয়। ডিসি প্রবাহ মানে ডিসি হচ্ছে ব্যাটারি, ব্যাটারি আমরা কোথায় ব্যবহার করি? বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রতে ব্যবহার করি। আর এসি হচ্ছে আমাদের বাড়িতে যে কারেন্ট থাকে, সেই কারেন্ট হলো এসি। তাহলে এইটা কি? এটা হলো প্রবাহ বাড়ি ও কারখানায় ব্যবহৃত হয়। এরপরে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন কি? এবার নেক্সট কোয়েশ্চনে বলেছে যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন? চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। দেখো, উত্তল লেন্স, আমি আবারও বলেছি লেন্সের উপরে আমি ভিডিও দিয়েছি। এবার তাহলে আমি দেখিয়ে দিই কোন ভিডিওটা দিয়েছি। দেখো, এই প্রশ্নটার জন্য আমি লেন্সের উপর একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওটার থাম্বনেল হলো এরকম। দেখো, আমি আলোক চ্যাপ্টার থেকে পরপর আমি 8টা ভিডিও দিয়েছি। যদি ওই ভিডিওগুলি দেখে নাও, তাহলে আমার মনে হয় না তোমাদের কোথাও তোমাদের এই আলো নিয়ে চিন্তা করতে হবে, কারণ ব্যাপারটি একেবারে সোজা হয়ে যাবে। আর তাহলে কি? তাহলে আমরা বলতে পারি যে 12-র যে এ নম্বরটা আছে, 12-র এ নম্বরটা এরকম থাম্বনেল যুক্ত একটা ভিডিও আছে, সেটার মধ্যে পাবে। আর এই ভিডিওর লিঙ্ক তো ডেসক্রিপশনে থাকবে। এরপরে কি বলছে? এরপরে দেখো, লেন্সের ক্ষমতা কি, এর একক কি? লেন্সের ক্ষমতা কি? এই যে লেন্সের ক্ষমতা কি, সেটাও তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর সেগুলির লিঙ্ক লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবার ভিডিওটাকে লাইক দিয়ে তোমরা শেয়ার করে নাও।